ডিসেম্বরের শেষ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ সেপ্টেম্বরের মধ্যেই জেআরসি বৈঠকের সম্ভাবনা। নবায়নে আশাবাদী ঢাকা, নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। যোগ্যতা ছাড়াই হয়েছেন পাইলট, নীতিমালা ভেঙে পরীক্ষা দেওয়া হয় বেশি নম্বর। আওয়ামী মন্ত্রী ও বিমান কর্মকর্তাদের যোগ সাজশে নজিরবিহীন নিয়োগ কাণ্ড, বঞ্চিত মেধাবীরা। গাইবান্ধার রেজিস্ট্রি অফিস থেকে রাজস্বের কোটি টাকা আত্মসাৎ, নানা জালিয়াতিতে জড়িত কর্মকর্তা কর্মচারীরা। দলিলের পাতা গায়েব ও জাল দলিল তৈরির অভিযোগ। আগুনে পড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কর্মীলতা বাজার। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, প্রাথমিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং ইরানে পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করলেন ট্রাম্প। কাতার, সৌদি ও আমিরাতের অনুরোধে সিদ্ধান্ত, দাবি মার্কিন প্রেসিডেন্টের। চাপের মুখে আত্মসমর্পণ করবে না তেহরান। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ভারত চাইছে নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া। বাংলাদেশের চাওয়া জলবায়ু সংবেদনশীল এবং অধিক পূর্বানুমানযোগ্য পানি প্রবাহের দীর্ঘমেয়াদী নতুন সমঝোতা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলছেন, চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। দিল্লি থেকে শাতিলা শারমিনের রিপোর্ট। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of what was actually flowing in the river. If we agree that yes, things have changed, then we have to see how to then adapt and adopt to that share. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা 35,000 কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে 40,000 কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিং, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। 2011 সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করার দরকার আছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির কারিগরি কমিটির বৈঠক। আগামী আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে, সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। খুবই বেশি আমরা আশাবাদী যে আরেকটা নতুন চুক্তি হবে। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কের সমীকরণ, সেটা টানাপোড়েন মারিয়ে এখন কিছুটা আলো দেখছে আসলে দুই দেশের সরকারই। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি, ঢাকা। সবার আগে বাংলাদেশ, এই নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দীর্ঘদিনের পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্রনীতি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওয়াশিংটন ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক কাউন্সিলে একটা ক্লোজ ডোর রাউন্ড টেবিল হয়েছে, যেখানে আমি উপস্থিত ছিলাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্ক, আমাদের পিপল টু পিপল সম্পর্ক নিয়ে কথা হয়েছে, আলাপ হয়েছে। আরও কিভাবে শক্তিশালী করা যায়, অন্যান্য দেশগুলো, সাউথ এশিয়ান দেশগুলোর সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, সেই সরকারের সাথে আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাইলট হিসেবে আবেদনেরই যোগ্যতা নেই, অথচ রীতিমতো বিমান উড়াচ্ছেন বাংলাদেশ বিমানের পাইলট হিসেবে। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন একাধিক ব্যক্তির সন্ধান, যাদের পাইলট বানাতে শুধু নীতিমালা ভঙ্গ নয়, নজিরবিহীন কাণ্ড ঘটায় তৎকালীন আওয়ামী লীগের বিমান মন্ত্রী ও কর্মকর্তারা। এম এ আজিমের রিপোর্ট। জোহরা মেহজাবিন মন্দিরা ৬ বছর ধরে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান উড়াচ্ছেন তিনি। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে, ফিজিক্সে ই ও ম্যাথে বি গ্রেডে পাশ করেছেন তিনি। বিমান বাংলাদেশের অপারেশন ম্যানুয়াল বা নীতিমালা অনুযায়ী ম্যাথ আর ফিজিক্সে সর্বনিম্ন বি গ্রেডে পাশ না করলে পাইলট হিসেবে আবেদনই করতে পারবেন না কেউ। তাহলে মন্দিরা কিভাবে পাইলট হলেন, সে প্রশ্নের উত্তর জানতে বিমান ভবনে সময় সংবাদ। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম পুরনো বিষয় বলে উড়িয়ে দেন। তবে বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে যে মামলা দিয়েছে তা উঠে আসে তার কথায়। অনেক পুরানা জিনিস এটা, আপনারা এই কেস, এটা তো মামলা হয়েছে, দুদক মামলা করছে। তো সে তদন্ত সম্পর্কে জানতে গেলে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুধু মন্দিরা একা নয়, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ৩০ জনকে অবৈধভাবে পরীক্ষার সুযোগ দেয় বাংলাদেশ বিমান। এবার আমাদের নজর 18 সালের সে নিয়োগের সব নথিপত্রে। নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় আবেদনই করতে পারত না অভিযুক্তরা। তাই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাথায় বিমানের নীতিমালা ভঙ্গ করে শিক্ষাগত যোগ্যতার গ্রেড কমিয়ে আবারও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ। লিখিত পরীক্ষায় ভালো মার্ক না পাওয়ায় 25 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় 100 নম্বরে। সেখানে পছন্দের প্রার্থীদের দেয়া হয় ইচ্ছে মতো মার্ক। বিমান আর শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে কেন অযোগ্যদের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশ বিমানের পাইলটের চেয়ার? কারাই বা করলেন এমন নজিরবিহীন কাণ্ড? এবার সে প্রশ্নের উত্তর মেলাতে চাই আমরা। আমাদের অনুসন্ধান বলছে, মেহজাবিন মন্দিরার মা আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। মেয়েকে পাইলট বানাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের হাতে তুলে দেন তিনি। তার আশীর্বাদে যোগ্যতা না থাকলেও পাইলট বনে যান মন্দিরা। একইভাবে নিয়োগপ্রাপ্ত এ 13 জনের তালিকার সবাই পাইলট হয়েছেন বিমানের প্রভাবশালী কর্মকর্তা ও আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে। অভিযুক্ত এসব পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। 2 সপ্তাহ ঘুরে পাইলট অ্যাসোসিয়েশন থেকেও মেলেনি কোনো বক্তব্য। নজিরবিহীন এমন নিয়োগকাণ্ড ঘটানোর অভিযুক্ত 2 কর্মকর্তা বর্তমানে 2টি বেসরকারি বিমানে কর্মরত। তাদের অফিসে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। তবে মূল অভিযুক্ত মোসাদ্দিক আহমেদের দাবি, বরাবরই পাইলট নিয়োগ হয় নীতিমালা ভঙ্গ করে। এটা এরকমই হয়ে আসতেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার এমন লঙ্ঘন দেশের বিমান আর যাত্রীদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অবশ্যই ঝুঁকি তো আছে। এই ম্যানুয়ালগুলো তো এমনি কেউ করেনি, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হচ্ছে। 2019 সালে তদন্ত করে ত্রুটিপূর্ণ এ নিয়োগ বাতিল ও নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বিমান মন্ত্রণালয়। তবে এখনও অদৃশ্য শক্তির বলে বিমান উড়াচ্ছেন তারা।
অযোগ্যরা পাইলট হওয়ায় যোগ্য মেধাবীরা বাদ পড়ছেন প্রতিনিয়োগে। এমন একজনকে খুঁজে বের করি আমরা। তিনি নূর মোহাম্মদ জুয়েল। যে হাত বিমানের কন্ট্রোল কলামে থাকার কথা, তা আজ আটকে আছে নিয়োগ জালিয়াতির বেড়াজালে। দেশের উচ্চ আদালত গত বছরের 30 জুলাই 30 কার্যদিবসের মধ্যে তাকে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিলেও মানছে না বিমান বাংলাদেশ। বিমানের দ্বারে ঘুরতেছি, কোর্টের দ্বারে ঘুরতেছি এবং এটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু যারা দোষ করে আছে, যারা যোগ্য না, তাদের কিন্তু ঠিকই বহাল রাখছে। সব তথ্য প্রমাণ নিয়ে আবারও বিমান বাংলাদেশে গেলে বক্তব্য তো দূরের কথা, মেলেনি ভিতরে প্রবেশের অনুমতিও। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রংপুরের শ্যামসুন্দরী খাল সংস্কারে আবারও 15 কোটি টাকার প্রকল্প টেকসই হবে না বলছে খোদ পানি উন্নয়ন বোর্ড। শুধুই অর্থের অপচয় দেখছেন গবেষকেরা। আগুনে পুড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজার। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ভোর 5:15টার দিকে কলমিলতা বাজারের 2 তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোর 5:20 ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিক বাজার স্টেশনের মোট 10টি ইউনিটের চেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। সরকারের রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার রেজিস্ট্রি অফিস থেকে। এর মধ্যে আত্মসাৎকৃত 58 লাখ টাকা আদায় হয়নি এখনো। এতে করে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব, ঘষা মাজা করে দাতা গ্রহীতার নাম, দাগ খতিয়ান পরিবর্তন ও জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন অফিসটির কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের 3য় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এমন অন্যায় অপকর্মের ভুক্তভোগীদের একজন শহরের মাস্টারপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম। আমানতের জায়গা যেখানে মানুষ নির্ভর করতে পারে একটা তার জমির কাগজপত্রের জন্য, সেখানে যদি এইরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? সাধারণ মানুষের যাতায়াতে কঠোর বিধিনিষেধ থাকলেও মহাফেজখানায় অফিস সহকারী মশিউরের সাথে বসে থাকতে দেখা যায় জুয়েল নামে গোবিন্দগঞ্জের এক নকল নবিশকে। এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। দেখা যায় এই মহাফেজখানাকে ঘিরে দুই পাশে থাকা নকল নবিশদের যে কক্ষগুলো আছে, সেই কক্ষগুলোতেও সাধারণ মানুষের অবাধ যাতায়াত। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই ঢাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না না না, এই ভাইয়ের হলো বেটা থাকে তো, তাকে খোঁজ নিয়ে বেড়াচ্ছিলেন। আসি ওই ভলিউম দেখার জন্য ওনার সাথে কথা বলতেছি। ভলিউম আপনি দেখবেন কেন? ওনার মাধ্যমে ওনাকে বলছি, মানে ইয়ে দিচ্ছি, কাগজ দিচ্ছি আর কি, যে আমাদেরকে দেখান। উনি প্রতিশ্রুতি দিচ্ছে, উনি দেখাবো। সাধারণ মানুষ কাজ দেওয়ার জন্য এখানে আসে, আমরা কাজ নেই, নিয়ে তাকে বাইরে দেই। আমার লেখা দলিলের যে পে অর্ডারটি, সেইটি অন্য দলিলে ব্যবহার হয়েছে, সেটা আমি এটা থেকে আমি জানতে পারছি। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ পে অর্ডারে 4 লাখ টাকা রাজস্ব জমা দিয়ে পৃথক দলিল নিবন্ধন করলেও জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, বালামে ওঠে নাই কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্টার মূল যে ডিআরও, এনার সাথে কথা বললাম, ইনি আমাকে বলে যে মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 60-70টা দলিলের টাকা এভাবে সাব রেজিস্টার অফিস পে অর্ডার গায়েব করেছে। এখন দেখে খারিজ করবো, তখন দেখি না দলিলে হয় নাই, ওটা
ওটা রেজিস্ট্রি হয় নাই। আমিও সঙ্গে যা মানে স্যারের সঙ্গে মানে স্যারের চাচার সঙ্গে যা অবগত হইলাম যে বেশ কিছু দলিলে আপনাদের পে অর্ডার ওখানে অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ রাজস্ব আদায় হয়নি। এই মানসিক টেনশনে উনি অসুস্থ হয়ে পড়ার কারণে ওনার দুটো অপারেশনও করা হয়েছে এবং এই টেনশনে উনি মারা গেছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। এবছরের 26 এপ্রিল তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে আত্মসাৎকৃত 58 লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক। তবে মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। আর অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার রজব আলীর দাবি তিনি পরিস্থিতির শিকার। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। পরে আমি এটা সাব রেজিস্ট্রারকে, তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে বললাম। স্যারেরা যে কাজের জন্য অর্ডার করে এই কাজটুকুই আমি করি, আর এটাই আমার কাজ, তার বাইরে আমার খরচ করার কোনো এখতিয়ার নেই। কে কী করছে, কে কীভাবে সহায়তা করছে সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো এটা একজন অফিসার জানার সত্যি গিয়েই অকামিশন করে, সেটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশ্ন দলিল লেখক সমিতির। আর জেলা রেজিস্ট্রার বলছেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের নির্দেশনা মেনে কাজ করছেন তিনি। স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। অবৈতনিক ওই কামলা কথায় 30 টাকার কামলা ঢুকে দিয়ে এইসব দলিল দস্তাবেজ তাদের দায়িত্ব দিয়েছে, তারা তো বিনষ্ট করবেই। বিধি মোতাবেক, সরকারি আইনের বিধি মোতাবেক, মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্যাহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায় রয়েছে সেটাও মহাপরিদর্শকের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তার উপরে বর্তায়, সেই মোতাবেক তাকে এই টাকা জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কত টাকা? অ্যারাউন্ড প্রায় 57 লাখের সামথিং আছেন এখন আছে, সেটা তাকে অলরেডি নির্দেশ প্রদান করা হয়েছে। সে এটা এই অর্থ বছরে দেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছে। গত 11 মে শহরের স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে 12 জন ভুক্তভোগী সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করেন। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা, এবার ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে হামলা, 2 সন্দেহভাজন সহ নিহত অন্তত 5, জানা যায়নি কারণ। ট্রাম্পের নিন্দা। সোমবার দিনভর বন্ধ থাকার পর রাত থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি স্থগিতের পর এই সিদ্ধান্ত নেন আন্দোলনরত শ্রমিকরা। এর আগে রোববার নির্বাচন ছাড়াই 21 সদস্যের নতুন কমিটি ঘোষণা হলে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকদের একাংশ। রাত 9টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। ফেডারেশন নতুন কমিটি স্থগিতের সিদ্ধান্ত জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 3 জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের কাছ থেকে সন্দেহভাজন 2 হামলাকারীরও লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। হামলাটি ধর্মবিদ্বেষ থেকে ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেক্সা জয়ের লক্ষ্যে ব্রাজিল, অনিশ্চয়তা থাকলেও হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনেরিওর দ্য মিউজিয়াম অফ টুমোরোতে প্রকাশ করা হয় 26 জনের তালিকা। অনিশ্চয়তা থাকলেও রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তবে আগের করা 55 জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন থিয়াগো সিলভা, হোয়াও পেদ্রোদের মতো বড় নাম।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ তাজমিলা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।